মেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়। বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। রাজ্যে রাজনীতি চলছে নিজের ছন্দে, মানুষও চলছেন, সময় এগোচ্ছে। ওই শোনা যায় বাজলো ছুটির ঘন্টা, আর এই ঘন্টা পুজোর ছুটির ঘন্টা। সামনে এগিয়ে আসছে পুজো, আকাশেও শরতের হালকা মেঘ দেখতে পাওয়া যাচ্ছে, পেঁচা তুলোর মতো। চারিদিকে শপিং শুরু হয়ে গিয়েছে, কেনাকাটা চলছে, বিশাল বিশাল অফার রয়েছে, চারিদিকে সেল সেল বলছেন লোকজন। আর অন্যদিকে পুজো প্যান্ডেলের মণ্ডপের উদ্যোক্তারা তাদের নিজেদের থিম নিয়ে হাজির। চ্যানেলে চ্যানেলে কোথাও একটা পুজোর হালকা আমেজ আসছে। কিন্তু এর মধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, যে দুর্গাপুজোর আমেজের গা ভাসিয়েছেন কম বেশি সকলেই, তার মধ্যেও কোথাও এই মরশুমও ফিকে ওদের কাছে। ওরা কারা? ওরা যারা রোদে জলে ঝড়ে রাস্তায় বসে, হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে ধর্ণা, অনশন, বিক্ষোভ, জলকামানের সঙ্গে ওদের পরিচয় হয়েছে বারবার। কেন পরিচয় হয়েছে? না, ওদের দাবি একটাই ছিল, যে দাবিতে আজও ওরা অনড় হয়ে রয়েছেন। ওরা চায় স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ, ওরা চায় যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োগ হোক। আচ্ছা, এই দাবিটা কি অন্যায়? খুব অন্যায় নয়। আমাদের শিল্প গেছে, কৃষিতে অনিশ্চয়তা, চাকরি নেই, শিক্ষিত যুব সমাজ কোথায় যাবে? আর এ নিয়ে প্রশ্ন করতেই হচ্ছে, কারণ সত্যি সত্যি রাজনীতির লোকজনেরা, রাজনীতির কারবারিরা, তারা তাদের নিজস্ব এজেন্ডায় কথা বলবেন, তাদের মিটিং মিছিল ধর্ণা চলবে, আর পাল্টা প্রতিহিংসার তত্ত্ব, ষড়যন্ত্রের তত্ত্ব, এগুলোও চলবে। আর এর মাঝে মাঝে বিরতিতে হঠাৎ করে ব্রেক পড়লে সে বিরতিতে দেখতে পাওয়া যাবে কোটি কোটি টাকা। কিন্তু আমাদেরকে বাধ্য হয়ে এই প্রসঙ্গগুলো তুলতে হয়, কারণ সত্যি সত্যি আমরা যেরকম জানি যে সময়ের নিরিখে কোথাও সত্যি সত্যি পাতাগুলো হালকা হয়ে যায়। আজকে যেটা ব্রেকিং নিউজ, কাল সেটা ব্রেকিং নিউজ থাকে না। আজকে যেটা শিরোনাম, কাল সেটা শিরোনাম থাকে না। এই সপ্তাহে যেটা সব থেকে আলোচিত খবর, ঠিক তার এক মাস বাদে এই খবরের যে কি হলো কি না হলো, সেই মানুষগুলোর কি হলো, অনেক চ্যানেল, সংবাদ মাধ্যমে আর জানেন না, দেখান না। কিন্তু আমি সোজাসুজি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, দায়বদ্ধ, যে সবাই ভুলে গেলেও আমি মনে করিয়ে দেব যে এখনো পর্যন্ত সেই তরুণ প্রজন্মের ছবিটা কি। আর এই জন্যই রিপাবলিক বাংলা। আর মনে করাতে গিয়ে কি দেখছি আমরা, কি ছবি দেখছি প্রতিদিন? প্রাথমিক হোক বা মাধ্যমিক, সব স্তরে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, আর সেই সঙ্গে পাহাড় প্রমাণ দুর্নীতির টাকা। সেই দুর্নীতির সঙ্গে নাম জড়াচ্ছে কাদের? না, শাসক দলের নেতা মন্ত্রীদের। সিবিআই ইডির তদন্তে যখন অস্বস্তি বাড়ছে, ঠিক তখন উৎকর্ষ বাংলা। কি উৎকর্ষ বাংলা? কিসের উৎকর্ষতা? বাংলার কোন উৎকর্ষতা? এগুলো পরে আসছি আস্তে আস্তে আলোচনায়। এই উৎকর্ষ বাংলার ভূমিকাই বা কি, খায় না মাথায় দেয়, পরে জানাবো। তবে উৎকর্ষ বাংলার মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে চাকরির জন্য বাংলার বাইরে যাওয়ার আর প্রয়োজন নেই। এবার চাকরি দরজায় এসে ডাকবে, অর্থাৎ দুয়ারে চাকরি। চাকরির জন্য আর কোনো টেনশন নেই, আর অনেক হয়েছে, আর নয়। কি বলেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎকর্ষ বাংলার মঞ্চ থেকে? শুরুতেই আমি শোনাই মুখ্যমন্ত্রীর বক্তব্য আজকের। বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, দেউচা পাঁচবি হচ্ছে, 1 লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে, এবং বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, মালদা, এগুলো সব চান্স পাবে ওখানকার ছেলেমেয়েরা। আপনাদের বাইরে যাওয়ার দরকার নেই, চাকরি আপনার ঘরের সামনে আপনাকে ডাকবে, আপনাকে শুধু খোঁজ রাখতে হবে। চাকরি আপনার ঘরের সামনে আপনাকে ডাকবে, আপনাকে শুধু খোঁজ রাখতে হবে। কিন্তু এই যে মঞ্চ, এই উৎকর্ষ বাংলার মঞ্চ, সেখানেই তো সমন্বয়ের অভাব চোখে পড়লো। মানে কোথাও একজন যা বলছেন অন্যজন তাই বলছেন, মানে সমন্বয়, বেসিক যে কমিউনিকেশন বলা হয়, সেই সমন্বয়ের অভাবটা চোখে পড়লো হঠাৎ করে এই মঞ্চে। মুখ্যমন্ত্রী বলছেন যে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে নিয়োগপত্র পৌঁছে গিয়েছে চাকরি প্রার্থীদের কাছে, অথচ চাকরি প্রার্থীদের একাংশ বলছেন চিঠিই পাননি।
সামনে এলো প্রশাসনের মধ্যে তীব্র সমন্বয়ের অভাব। এই নিয়ে অবশ্য মুখ্য সচিবের কাছে আজকে ব্যাখ্যাও চান মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেষে মঞ্চেই ফাইল নিয়ে হাজির হন কর্তারা। শেষ পর্যন্ত মঞ্চ থেকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ বিরক্ত মুখ্যমন্ত্রীর। অর্থাৎ খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই সমন্বয়ের অভাব প্রকট। তাহলে অনেক জায়গায় কি প্রশ্ন উঠে যাচ্ছে না? এই প্রশ্নগুলো আপনাদের মনে উঠবে, আমার মনে উঠেছে, কারণ আমি নিজে প্রত্যক্ষদর্শী। এই ছবি এই সমন্বয়ের অভাবটা দেখেছি আজকে। আর আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে বসেছেন তাদের জন্য আরো একবার দেখাই যে কি হলো আজ উৎকর্ষ বাংলার মঞ্চে। দেখুন, নোডাল অফিসার যারা আছেন তারা বাসে দিয়ে দেবেন ডিস্ট্রিবিউট করে, যখন ফুড প্যাকেট দেবেন এটাও দেবেন। টিফিন দেওয়া হয়েছে যারা এসছে, যাদের নিয়ে আসা হয়েছে, বাড়ি থেকে নিয়ে আসার সময় টিফিন দেওয়া হয়নি, বাসে টিফিন দিয়েছে। এখন যাওয়ার সময় গাড়িতে খাবার দেওয়া হবে, খাবার এবং সার্টিফিকেট দুটোই। শুধু এই পার্টটুকুই নন, এর বাইরেও কারা চাকরি পেয়েছেন, কিভাবে চাকরি হয়েছে, এই বিষয় নিয়েও কিভাবে অ্যাপ্লাই করা হবে, কিভাবে জানা যাবে কারা পেয়েছেন কারা পাননি, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত তথ্য চান মঞ্চেই। চাকরি প্রার্থীরা রাস্তায়, অথচ চাকরি দুয়ারে। অদ্ভুত এক গোলক ধাঁধা, আর সেই গোলক ধাঁধার সঙ্গে জুড়েছে রাজনীতিও। ঠিক কি বলছেন শাসক বিরোধী দলের নেতা নেত্রীরা, শোনাবো। অর্থনীতি খাটের তলায় ঢুকে গেছে, উন্নয়ন ডেঙ্গুর মশার কামড়ে মশারির ভেতরে, আর এখন দরজায় দাঁড়িয়ে চাকরি। বাদবাকিটা বর্তমানে শিক্ষিত তরুণ যুবক তারাই উত্তর দিতে পারবে। সরকারের পয়সা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে দর্শক ডেকে নিচ্ছে, প্রতারণা করেছে। যুবক ছেলে, তার বেকারি আছে, তার কষ্ট আছে, সেই কষ্টকে ব্যবহার করে তার জন্য প্রতারণা করছে। শুনতে লাগবে আক্রমণ হবে, খুশিতে লাগবে আক্রমণ, বোকা বোকা কথা বলা বন্ধ করি। রাজ্যটাকে সর্বনাশ করে দিয়েছে। বাংলার শিল্পের ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য রাজ্য সরকার দায়ী। কেন্দ্রীয় সরকারের যে একের পর এক রিপোর্টগুলি রয়েছে, সেই রিপোর্টগুলোতেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কত ভালো কাজ হচ্ছে। এখানে বিরোধীরা বলছে খারাপ খারাপ খারাপ, আর কেন্দ্রীয় সরকার, বিজেপির সরকার, তাদের রিপোর্টে দেখা যাচ্ছে একের পর এক দফতরে, একের পর এক বিভাগে পশ্চিমবঙ্গ 1 নম্বর, পশ্চিমবঙ্গ 2 নম্বর। আন্তর্জাতিক ফোরাম বলছে পশ্চিমবঙ্গের স্কিমগুলো মডেল। পরিসংখ্যান বলছে বিপুল সংখ্যক কর্মসংস্থান এখানে তৈরি হচ্ছে। বাংলার মানুষ ভালো আছেন বলেই তো তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে তারা নির্বাচিত করে এনেছে। রাজনৈতিক তরজা তো চলছে, আসলে রাজনীতির বা কি দোষ? রাজনীতি তো রয়েছেই তরজার জন্য। এ পক্ষ যা বলবে ও পক্ষ তা কাটবে, আর ও পক্ষ যা বলবে এ পক্ষ তা উড়িয়ে দেবে, মিথ্যে বলবে। কিন্তু আমার প্রশ্ন সোজাসুজি স্বর্ণালী থেকেই প্রশ্ন, যে শুধু কি বেকারদের চাকরি? সেই সঙ্গে এদিন তিনি জুড়েছেন শিল্পায়নের খতিয়ানও। নিশানায় বিঁধলেন কাকে? না বাম জমানাকে। ফেলে আসা বাম জমানা, যে বাম জমানা শেষ হয়ে গিয়েছে, প্রায় 11 বছর হতে চলল। সে বাম জমানাকেও তিনি বিঁধলেন। কি বললেন শিল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ উৎকর্ষ বাংলার মঞ্চ থেকে? শুনবো। আমার নেক্সট টার্গেট হচ্ছে শিল্প, যে শিল্পটাকে 34 বছর ধরে তছনছ করে দেওয়া হয়েছিল। সেই শিল্প আজকে নতুন করে শিল্পে জাগরণ হোক। শিল্পে জাগরণ না হলে আমার ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াবে কি করে? সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনকে ভর করে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সেটা 2011 সাল, আর 2011 সালের পর এটা 2022 সাল। 11টা বছর কেটে গিয়েছে। এ রাজ্যে শিল্পায়নের কি হাল সেটা কম বেশি সবাই জানেন। বিভিন্ন সময় আমরাও এই টেলিভিশনের প্যানেলে বসে আলোচনা করেছি, গরমাগরম বিতর্ক হয়েছে। করোনা পরিস্থিতিতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এ রাজ্য থেকে দলে দলে শ্রমিক কাজ পাওয়ার জন্য বাংলা ছেড়েছেন, আর পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরতে গিয়ে বোঝা গেছে কোথাও কত কত শ্রমিক কাজের জন্য কত বছর ধরে বাংলার বাইরে পড়েছিলেন। লাফিয়ে লাফিয়ে বেড়েছে সিন্ডিকেট রাজ, সরকারি চাকরিতে ঘুঘুর বাসা, নিয়োগ নেই, থাকলেও মোটা টাকার খেলা। ফেলো করি মাখো তেল, ফেলো টাকা হবে চাকরি, অনেক সময় টাকা দিয়েও চাকরি হচ্ছে না।
ব্যবসায় পুঁজি নেই, শিল্পের মরা গাঙে কবে জোয়ার আসবে তার ঠিক নেই। আছে কি না শুধুমাত্র প্রতিশ্রুতি, আশ্বাস, প্রতিশ্রুতি, ঘোষণা, অ্যানাউন্সমেন্ট, গাল ভরা সমস্ত প্রতিশ্রুতি। ভোটের পর কি তাহলে এবার দুর্নীতি অস্বস্তি ঢাকতে সেই প্রতিশ্রুতিকে ঢাল করতে চাইছে শাসক দল? শিক্ষিত যুবক সমাজ, শিক্ষিত যুব সমাজ কোথায় যাবে? এখনো পর্যন্ত, গতকাল পর্যন্ত যে ইস্যুগুলো আমরা সামনে তুলে ধরছিলাম, সামনে পুজো আসছে, তাদের মুখে হাসি নেই। বিরোধীরা বলছেন যে এত কিছু, বিভিন্ন ক্লাবের বাজেট বাড়িয়েছেন যখন, তখন কোথাও এদের জন্য একটু বোনাসের ব্যবস্থা করে দিন না, যারা প্রায় 550 দিনের ওপর থেকে রাস্তায় বসে রয়েছেন নিজের হকের চাকরির জন্য। কিন্তু এই মুহূর্তে আপাতত রাজ্য শিল্পে হতে চলেছে 1 বছর, শিল্পে হতে চলেছে 1 নম্বর সামনের কয়েকটা দিনে, এবং তার সঙ্গে আপনার বাড়ির দরজায় কড়া নাড়বে। অবনী বাড়ি আছো বলবে না, কড়া নাড়বে কি আপনি বাড়ি আছেন? চাকরিটা আছে হাতে। মুখ্যমন্ত্রী বলছেন যে আর কোথাও যাওয়ার দরকার নেই, আপনার বাড়ির দরজায় এসে দাঁড়াবে চাকরি। শুধু চোখ কান খোলা রাখতে হবে, খোঁজ রাখতে হবে। আমি জানি না কজন চোখ কান খোলা এতদিন ধরে রাখেননি আর খোঁজ রাখেননি, কিন্তু এবার থেকে রাখবেন আশা করি। কিন্তু এর বাইরেও কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিয়ে শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। তার আগে চোখ রাখছি আজকের প্রতিবেদনে। লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে, আপনাদের বাইরে যাওয়ার দরকার নেই। চাকরি আপনার ঘরের সামনে আপনাকে ডাকবে। স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের দাবিতে সুর চড়ছে। হাইকোর্টের নির্দেশে ইডি সিবিআই এর জোড়া তদন্তে অস্বস্তি ক্রমেই বাড়ছে। নিয়োগ দুর্নীতি নিয়ে যখন অস্বস্তি বাড়ছে, তখনই নেতাজি ইন্ডোরে শিল্পায়নের পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রী দিলেন বিপুল কর্মসংস্থানের আশ্বাসও। এদিন উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে যে 10,000 চাকরি প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল, তাদের নিয়োগপত্র দেয়া হয়েছে কিনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানতে চান চাকরি প্রার্থীদের কাছে। উত্তর না আসায় মুখ্যমন্ত্রী বিরক্ত প্রকাশ করেন। শেষ পর্যন্ত মঞ্চ থেকেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ বিরক্ত মুখ্যমন্ত্রীর। আজকে আমি গর্বিত যে আজকে এখান থেকে অনেকের ইমেলে চিঠিপটে চলে গেছে, পেয়েছো তোমরা? ও চিঠিটা আজকে যাবে, এটা বলবে তো। খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রশাসনের সমন্বয়ের অভাব, নিয়োগপত্র পৌঁছে যাওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। চাকরিতে যদি 1 নম্বর থাকতো তাহলে আজকে রাজপথে এইভাবে বসে থাকতে পারতো না চাকরি প্রার্থীরা। আপনি ট্রেনে বাসে উঠুন, মানুষই বলে দেবে দুর্নীতিতে কেমন 1 নম্বরে এগিয়ে গেছে। তো দুর্ভাগ্যজনক প্রশ্ন উঠছে। প্রশ্ন 1, নিয়োগ অস্বস্তি কাটাতেই কি চাকরির প্রতিশ্রুতি? প্রশ্ন 2, দুয়ারে চাকরি অথচ রাস্তায় চাকরি প্রার্থীরা। প্রশ্ন 3, উৎকর্ষেই সমন্বয়ের অভাব। আর এই সব নিয়ে সোজাসুজি প্রশ্ন করবে আজ স্বর্ণালী। রিপাবলিক বাংলা। সোজাসুজি প্রশ্ন করবো, তবে তার আগে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতেই হচ্ছে। তাহলে আপনারা জানেন যে আগামীকাল মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান রয়েছে, এবং সেই নবান্ন অভিযানের আগে উত্তরবঙ্গ থেকে রওনা দিয়েছেন বিজেপির বিধায়করা। ট্রেনে করে আসছেন কলকাতায়। রয়েছেন মালতী রাভা রায়, রয়েছেন সুকুমার রায়, ট্রেনে রয়েছেন বরেন্দ্র চন্দ্র রায় এবং নিখিল রঞ্জন দে। ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে ট্রেন থেকে অনেক জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে বিজেপি নেতা নেত্রীদের, এবং অনেক জায়গাতে বাধার সম্মুখীন হতে হচ্ছেন আজ থেকেই। কোথাও নবান্ন অভিযানের 24 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে গিয়েছে আটক করা, এবং তার মধ্যে উত্তরবঙ্গ থেকে ট্রেনে আসছেন বিজেপি বিধায়করা। কিংসুক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কিংসুক, কি অবস্থা এই মুহূর্তে, কি বলছেন তারা? একদমই তাই সোনালী, তোমাকে আমি এই মুহূর্তে আমরা ট্রেনে রয়েছি এবং সেখানেই সমস্ত বিধায়করা যাচ্ছে, আমি দেখাবো। আমার সাথে রয়েছে কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা উত্তরের বিধায়ক সুকুমার রায়, শীতলকুচির বিধায়ক বরেনচন্দ্র বর্মন, তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভা রায়, দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে এবং কামাখ্যাগুড়ির বিধায়ক মনোজ রাও। প্রত্যেকে আজকে তুফানগঞ্জে কিন্তু আটকানো। আমি সরাসরি কথা বলবো দিদির সাথে। দিদি, কি বলবেন? তুফানগঞ্জে এইরকম ভাবে আটকাচ্ছে, পুলিশ আটকে দিচ্ছে, বলছে উপরের
রিপোর্টার আছে, কি বলবেন? নমস্কার। তুফানগঞ্জে আমি গিয়ে শুনলাম যে স্টেশন থেকে বিজেপির কর্মীদের 13 তারিখের নবান্ন অভিযানে যাওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে স্টেশনে চলে যাই, গিয়ে সেখানে দেখতে পাই যে পুলিশ লোহার ব্যারিকেড দিয়ে একদম সব পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে। ভিতরে যারা ছিল তারা করে দিয়েছে। তারপর সমস্ত কর্মীরা মিলে আমরা সেখানে আন্দোলনে বসি এবং পুলিশের সেই বাধা অতিক্রম করে তুফান ট্রেনে উঠবে, ততক্ষণ এখান থেকে ট্রেন চলবে না। কার্যকর্তারা কর্মীরা 1000-2 তুফানগঞ্জ থেকেই উঠেছে, তারপর যথাসময়ে ট্রেন ছেড়েছে। আপনাকেও তো আটকে দিয়েছিল। দেখুন, তৃণমূল কংগ্রেসের পাশে মানুষ নেই, তাই পুলিশ প্রশাসনকে দিয়ে বিজেপিকে যে আটকানো যায় না, কোনো বিধায়ককেও আটকানো যাবে না। কর্মীরা যেখানে আছে উত্তরবঙ্গ তথা কোচবিহার, তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকাতে পারবেন না। একদম এই প্রশ্নে যাব, আমি চলে যাব যিনি বিধায়ক রয়েছেন মনোজরাও, তার সাথে একবার কথা বলবো। কি বলবেন এই যে চারিদিকে আটকাচ্ছে এরকম ঘটনা? আমাদের আলিপুরদুয়ার জেলার যাত্রা হওয়ার কথা ছিল কামাকুড়ি থেকে, সেখান থেকে প্রত্যেকটা স্টেশনে পুলিশ ঢুকেছে, অবৈধভাবে পুলিশ ঢুকেছে এবং কার্যকর্তাদের ট্রেন থেকে নামিয়েছে, স্টেশন থেকে অ্যারেস্ট করে নিয়ে নিয়েছে। জঘন্যতম পরিস্থিতি, এরকম নক্কারজনক ঘটনা এর আগে আমি দেখিনি। আর 2 দিন আগে সুবিধা এসেছিলেন যে জনস্রোত হয়েছিল, যে জনজোয়ার হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এখন পুলিশকে দিয়ে আজকে তৃণমূল হাল ছেড়ে দিয়েছে, এখন চেষ্টা করছে পুলিশকে দিয়ে দমন করা। এইভাবে করে কিন্তু দমন করে বিজেপিকে আটকানো যাবে না। একদম এই নিখিলদার সাথে কথা বলবো। দাদা কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের এটা একটা লজ্জার দিন যে তৃণমূল কংগ্রেস নিজেরা আটকাতে পারছে না। আজকে যে দলদাস পুলিশ, সে পুলিশকে দিয়ে আজকে বিজেপির কার্যকর্তাদেরকে তুফানগঞ্জে আটকানো হয়েছে। কামাখ্যাগুড়িতে আমাদের বেশ কিছু কার্যকর্তাকে অ্যারেস্ট করে পুলিশ তাদের লকআপে রেখে দিয়েছে। বিভিন্ন স্টেশনে আমাদের কার্যকর্তাদের যাতে তারা স্টেশনের ভেতরে ঢুকতে না পারে তার জন্য ব্যারিকেড করানো হয়েছে। এভাবে করে ভারতীয় জনতা পার্টিকে তার যে আন্দোলন, সে আন্দোলনকে কখনোই দমাতে পারবে না, সেটা তৃণমূল কংগ্রেসের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী বুঝে গেছেন, তাই পুলিশ দিয়ে আজকে তারা চেষ্টা করছে। একদম এই প্রশ্নে যাবো সরাসরি কোচবিহার বিধায়ক সুকুমার রায়, কি বলবেন দাদা? অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত একদম কিংসুক সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে তারা ট্রেনে চেপে বসেছেন এবং যে প্রশ্নগুলো তারা করছেন, নিঃসন্দেহে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে যে খবর পাচ্ছি আমরা, অনেক জায়গাতেই ট্রেন থেকে আটক করা হয়েছে অনেক বিজেপি কর্মী সমর্থকদের, অনেক জায়গাতে বাধার সম্মুখীন হচ্ছেন এবং যেটা মনে করা হচ্ছে যে আগামীকাল শুরু থেকেই হয়তো প্রবল বাধার সম্মুখীন হতে হবে বিজেপির নেতা নেত্রী কর্মী সমর্থকদের। সেই জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত তারা আশা রাখছেন যে তারা এই মুহূর্তে হাল ছাড়ছেন না। নিঃসন্দেহে এদিকে নজর রাখবো। তবে তার পাশাপাশি আজকের যে বিষয়বস্তু সেদিকেও ফিরে আসবো। উৎকর্ষ বাংলা এবং সেই উৎকর্ষ বাংলার মঞ্চে যে ছবি আমরা দেখলাম, অর্থাৎ সমন্বয়ের অভাব, বারবার করে কোথাও বলা হচ্ছিল যে সমন্বয়ের অভাব রয়েছে না নেই। যে সমন্বয়ের অভাব একসময় তিনি নিজে বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছিলেন এসএসসির ক্ষেত্রেও, কোথাও আজকে এত কিছু দুর্নীতির পরও সেই সমন্বয়ের অভাবটা কার্যত বেআব্রু হয়ে গেল মঞ্চের ওপর। যারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কোহিনুর মজুমদার, রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফেরদৌস শামীম এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। চারজনকে স্বাগত রিপাবলিক বাংলায় এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। প্রথমে আসি কোহিনুর এবং ফেরদৌস, দুজনের কাছে আসি অল্টারনেটিভলি। কোহিনুর, এই যে সমন্বয়ের অভাব বারবার করে কোথাও বলা হচ্ছিল, সেই সমন্বয়ের অভাবটা আজকে মঞ্চের ওপর থেকে স্পষ্ট হয়ে গেল। বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী ধমক দিয়েছেন, বিভিন্ন সময় আগেও মুখ্যমন্ত্রী বলেছেন এসএসসি নিয়ে, যেরকম বারবার করে আমি বলছি এসএসসি ঘুঘুর বাসা, প্রথমে এটা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, অন্য কেউ নয়। তারপর কমিটি তৈরি করা হয়, তারপর এখানে এত দুর্নীতির অভিযোগ। আজকে উৎকর্ষ বাংলায় প্রকল্প দেখলাম, যেখানে একাধিক উদ্যোগ নেওয়ার কথা ছিল, অনেক কাজ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপর দেখা যাচ্ছে সেখানে মঞ্চের ওপরে সেই প্রকৃত তথ্য মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্তই পৌঁছয়নি।
তাহলে কি নিঃসন্দেহে প্রশ্ন ওঠে না যে সমন্বয়ের অভাব নিয়ে? কোহিনূর, না, সমন্বয় যদি বলেন যে অভাব, ত্রুটি তো নিশ্চয়ই কিছু ছিল। ঘটনাটা হয়েছে, যেটা আমি বলি, আমি খবর নিয়েছি আপনাদের থেকে দেখে, সেটা হচ্ছে প্রচুর কোম্পানি, আমাদের যতগুলো আইটিআই এবং পলিটেকনিক আছে সেগুলো ধরে ধরে, আপনারা সবাই জানেন যে 3 রকমের আইটিআই এবং পলিটেকনিক আছে, মানে আইটিআই 3 রকমের আছে। একটি হচ্ছে প্রাইভেট, একটি প্রাইভেট আর সরকারি পার্টনারশিপে, এবং একটি সম্পূর্ণ সরকারি আইটিআই। এই 3টি আইটিআইগুলোকে মিলিয়ে প্রতিটি জেলায় জব ফেয়ার হয়েছে, এবং যেখানে ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা যারা আইটিআই পাস করেছে, যারা পলিটেকনিক পাস করেছে, তারা সেই গেছে। যেমন টালিগঞ্জেও হয়েছে, দুর্গাপুরেও হয়েছে, শিলিগুড়িতে হয়েছে, আমাদের কুচবিহার আইটিআইতে হয়েছে, মেদিনীপুর আইটিআইতে হয়েছে। এই আইটিআইগুলোতে ছাত্ররা গেছেন এবং সেখানে ইন্টারভিউ হয়েছে, এবং সেখানে ইন্টারভিউ নেওয়ার পর ইমেলের মাধ্যমে রেসপেক্টিভ কলেজকে, প্লেসমেন্ট সেন্টারকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রচুর জায়গায় যে প্রাইভেট কোম্পানিগুলো চাকরি নিয়েছে, আপনারা সবাই জানেন যেগুলো তো ম্যাক্সিমাম অনেক প্রাইভেট কোম্পানি আছে, সেই প্রাইভেট কোম্পানিগুলো তারা লিস্ট দিয়ে জানিয়ে দিয়েছে ছাত্রদের ইন্টিমেট করার জন্য, এবং অনেকগুলো চাকরি আপনারা জানবেন যে রেজাল্ট বেরিয়েছে আইটিআই দ্বিতীয় বর্ষে। এই তথ্যগুলো হয়তো নেই আপনাদের কাছে বলে আপনারা জানেন না। রেজাল্ট বেরিয়েছে গত 7 তারিখ আইটিআই দ্বিতীয় বর্ষের রেজাল্ট বেরিয়েছে। তো স্বাভাবিকভাবেই যারা সেই প্লেসমেন্ট পেয়েছে তাদের সবার কাছে প্লেসমেন্টের চিঠি পৌঁছয়নি, কিন্তু কলেজকে যে কোম্পানিগুলো ওখান থেকে নিয়ে গেছে তারা ইন্টিমেট করে জানিয়ে দিয়েছে যে এই ছেলেদের চাকরি হয়েছে এই আইটিআই থেকে। কলেজও সেরকমভাবে তাদের যারা এসেছিলেন আইটিআইতে চাকরির জন্য জব ফেয়ারে, তাদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে। এই যে ইন্ডিভিজুয়াল চিঠিগুলো পৌঁছয়নি এখনও পর্যন্ত, সেটার প্রসেসে আছে। বহু কোম্পানি এখনও পৌঁছয়নি, বহু কোম্পানি থেকে এখনও মানে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ছাত্রের কাছে আসেনি। এমন তো প্রসেস চলাকালীন হতেই পারে, কিন্তু সেই তথ্য তো চলছে বলেই, সঠিক তথ্য থাকবে না বিভিন্ন আমি আপনাকে বলি সেই প্রসেসটা চলছে বলেই ইন্ডিভিজুয়ালি আসেনি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এরকম অনেক জায়গায় হয়েছে যে ছাত্ররা ওই লিস্ট পেয়েই গেছে এবং পেয়ে আজকে এসেছিলেন ওখানে, সেখান থেকে তারা বলেছেন না তারা হাতে চিঠি পাননি, কিন্তু কলেজ তাদের জানিয়ে দিয়েছে, সাবসিকুয়েন্টলি তারা চিঠি পাবে সময় মতো। আমি আপনাকে 2-4টে উদাহরণও দিয়ে দিতে পারি। আমার চিঠি পাওয়া বা চিঠি না পাওয়া নিয়ে বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে সমন্বয়ের অভাব রয়েছে না নেই, কোথাও একটা সমন্বয়ের অভাব হয়েছে না হয়নি। দেখুন, মঞ্চ অবধি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই তথ্যটা পৌঁছয়নি যে ইন্ডিভিজুয়াল, আই রিপিট, ইন্ডিভিজুয়ালি এখনো পর্যন্ত রেজাল্ট বেরিয়েছে 7 তারিখ, আজকে 5 দিন হলো মাত্র। তো সেই রেজাল্টের পর ইন্ডিভিজুয়ালি হয়তো চিঠি পৌঁছয়নি, কিন্তু চাকরি সবারই হয়েছে, কলেজ জেনেছে, কলেজকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে কলেজ ছাত্রদের জানিয়েছে। দেখুন, বিষয়টা 3 দিন 4 দিনেরও নয়, ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী নিজে, আমার মনে হয় এটা সাংবাদিক হিসেবে আমি যেটা বুঝতে পারছি সেটা নিঃসন্দেহে দলের প্রতিনিধি হিসেবে আপনিও বুঝতে পারছেন, তার কাছে ইনফরমেশনের কোথাও গ্যাপ থাকা এবং সেটা এই মঞ্চ থেকে বলা, সমন্বয়ের অভাব এটাকে বলে না, এটাকে বলবে না তো আর কোনটাকে বলবে আমার জানা নেই। তবে আমি আবার আপনার কাছে আবারও আসবো। ফিরদৌস এখানে রয়েছেন। ফিরদৌস, বিভিন্ন সময়তে বিভিন্ন জায়গাতে বারবার করে এক তথ্য অন্য তথ্যের বিভিন্ন ফারাক দেখতে পাওয়া গেছে, যেরকম নিয়োগ নিয়ে, শূন্য পদ নিয়ে বারবার করে। আজকে উৎকর্ষ বাংলার চিঠি যাওয়া নিয়েও খানিকটা একই ছবি দেখতে পেলাম আমরা। ফিরদৌস, এখন আমি প্রথমেই বলি, আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে চাকরি দুয়ারে চাকরি বলে যে চাকরিগুলো দিয়েছেন, সেগুলো সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি? আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর অর্পিত দায়িত্ব কি, সরকারি ক্ষেত্রে নাকি বেসরকারি ক্ষেত্রে? ওনার উপর একই অর্পিত দায়িত্ব যে কে ওই ফ্লিপকার্টে চাকরি পাবে, কে ইবেতে চাকরি পাবে, কে পাহাড়পুরে চাকরি পাবে, সেইগুলো ঠিক করা, নাকি ওনার উপর এই অর্পিত দায়িত্ব আছে যে স্কুল সার্ভিস কমিশনে কে চাকরি পাবে, সঠিকভাবে নিয়োগ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখা? উনি সেদিকে ব্যর্থ হয়েছেন, প্রতি বছর টেট দিতে ব্যর্থ হয়েছেন, এই স্কুল সার্ভিস কমিশনের অ্যাপয়েন্টমেন্ট সঠিকভাবে দিতে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতারা ঢাকতে আজকে বেসরকারি এই যে নিয়োগ, যেটার মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো প্রকার সংযোগ নেই। আচ্ছা, বেসরকারি ক্ষেত্রে কে চাকরি পেলো কি না পেলো তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কি সম্পর্ক? রাজ্যের মানুষ কি ওনাকে নির্বাচিত করেছে এই জন্য যে বেসরকারি ক্ষেত্রে? তাহলে উনি বেসরকারির কোনো একটা কোম্পানিতে ঢুকে যান, সেই কোম্পানির নিয়োগ দেখুন। এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ ওই এডুকেশনাল ইনস্টিটিউটগুলো সঠিকভাবে যাতে চলে, এবং যে এডুকেশন ইনস্টিটিউটগুলো সরকার চালায় বা সরকার পোষিতভাবে চলে, সেই এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে যে শিক্ষক নিয়োগ হবে সেগুলো যেন সঠিক শিক্ষক। দ্বিতীয় প্রশ্ন,
বেসরকারি হোক বা সরকারি হোক, এটা তো অস্বীকার করতে পারবেন না যে বেসরকারি হোক বা সরকারি হোক, উনি বলছেন যে এরপরে আর চাকরির জন্য বাইরে যেতে হবে না, বাড়ির বাইরে বাড়ির দরজায় এসে চাকরি ডাকবে। এবার বলি দুয়ারে চাকরির কনসেপ্ট। আচ্ছা সত্যি তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দুয়ারে চাকরির ব্যবস্থা করেছেন, সেই জন্যই তো যে দুয়ারে ওই থলে নিয়ে পৌঁছে গেছে, যে ওই থলেতে টাকা দাও, তারপরে তোমাকে ওই পরীক্ষা হলে যেতে হবে না, তোমার লিস্টে কোথাও নাম না থাকলেও তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। ফলে দুয়ারে চাকরির যে কনসেপ্ট তৈরি করেছেন বিগত বছর ধরে, সেগুলো অত্যন্ত মানুষের কাছে ঘৃণার আমি শঙ্কর ঘোষের কাছে আসবো, তার আগে কোহিনুর উত্তর নেব। হ্যাঁ কোহিনুর, এক মিনিটে বেশি নেব না। আমি বলছি আচ্ছা ভবিষ্যতে যদি এদের চাকরি থেকে টার্মিনেট করে, তাহলে সরকারি চাকরির ক্ষেত্রে টার্মিনেশনের জন্য যে রুলস ফলো হয়, এই ক্ষেত্রে সেই রুলস ফলো হবে? মাননীয় মুখ্যমন্ত্রী একবার বলবেন যে সত্যি এদের আগামী দিনে যদি টার্মিনেট করে এদের চাকরির বেতন কত? এই বেসরকারি ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে উনার তো কোনো প্রয়োজন নেই মধ্যস্থতা হিসেবে। এই রাজ্যে বেসরকারি নিয়োগ তো এই বিগত বেশ কিছু বছর ধরে হচ্ছে, তার জন্য তো কোনো মুখ্যমন্ত্রীকে মধ্যস্থতা করতে হবে। বেসরকারি নিয়োগের ক্ষেত্রে আমি আসবো, এই প্রশ্ন নিয়ে আসবো। বেসরকারি নিয়োগের ক্ষেত্রে মধ্যস্থতা করার কি দরকার, তাও আবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে? এই জন্য শঙ্কর ঘোষের কাছে আসবো, তাকে একদম কোহিনুর 30 সেকেন্ড। আমার মনে হয় যে ফিরদৌসবাবু বোধহয় এই জায়গাটা একটু জানেন না আর কি, এটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে উৎকর্ষ বাংলা এই জন্যই ভারতবর্ষ থেকে বাইরে বিদেশের থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসছে। সেটা হচ্ছে এই যে ITI পলিটেকনিকগুলো, আরে দাঁড়ান না, আপনি বলেছেন তো, আমি তো বলিনি আপনার সময়। এই যে ITI পলিটেকনিকগুলো করেছে বিভিন্ন ব্লককে, এবং সেই স্কিল ডেভেলপমেন্ট, ডেফিনেটলি স্কিল ডেভেলপমেন্ট করে এবং প্রত্যেকটা প্লেসমেন্ট আরে আপনি হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু সেটাকে প্রপারলি জব ফেয়ার করে সেই প্লেসমেন্টগুলো প্রোভাইড করা। আপনারা দেখবেন যে প্রত্যেক ইঞ্জিনিয়ারিং কলেজ, ITI কলেজ, সেখানে প্লেসমেন্ট সেল হয়। এবং আপনি এটাও জানেন যে চাকরিগুলো দেওয়া হচ্ছে, যে স্কিলের বেসিসে চাকরিগুলো দেওয়া হচ্ছে, সে এক্সটেন্সিভলি আজকে গ্লোবালাইজেশনের যুগে সবই 99% গভীরে যায়। এই কোম্পানিগুলো ইকোনমিকে সমর্থন করা সরকারের কাজ নয়, এই টেম্পোরারি বেসিসে চাকরিগুলোকে তৈরি করা এটা সরকারের কাজ নয়। এটা আরেক ধরনের আপনি আপনার যদি মনে হয় যে আপনি আমার বলার সময় বলবেন, তাহলে কিন্তু আমি আবার আসবো শঙ্কর ঘোষ। আমি জাস্ট সেটা হচ্ছে যে গ্লোবালাইজেশনের যুগে প্রত্যেকটি রাজ্যই এইরকম জব ফেয়ার গভর্নমেন্ট ইনিশিয়েটিভে করে এবং এই চাকরিগুলোকে প্রপার চ্যানেলাইজ করে। এবং এটার মধ্যে অনেকগুলো জায়গা আছে, যেমন শিল্প ডেভেলপ করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল বোর্ড করতে হবে, সেটা করেছে। এবং স্বর্ণালী সার্টিফিকেটটা, আমার ধারণা সার্টিফিকেটটা আমরা তো সার্টিফিকেট ইউনাইটেড নেশনস থেকে উৎকর্ষ বাংলা পেয়েছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় সেই সার্টিফিকেটটা গুরুত্ব দেওয়া উচিত। স্কিল ডেভেলপমেন্ট একটা জিনিস, আর স্কিল ডেভেলপমেন্টের নাম করে মধ্যস্থতা করে দুটো একদিকে বলো। আমি অনেকক্ষণ ধরেই আলোচনা শুনছিলাম। তো প্রথমে আমি প্রতিবাদ জানাতে চাই, আগামীকাল যে নবান্ন অভিযান আছে, সেই নবান্ন অভিযানকে সামনে রেখে রাজ্য জুড়ে বিশেষ করে উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনে আসা যেভাবে আমাদের বিজেপির কার্যকর্তা সমর্থকদেরকে পুলিশ নামিয়ে স্টেশনের সামনে ব্যারিকেড করে স্টেশনের ভেতরে পুলিশ ঢুকে খাওয়ার জল খাওয়ার কেড়ে নেওয়া থেকে শুরু করে যা তাদের এখতিয়ারভুক্ত নয়, এইভাবে যে পুলিশ কাজ করছে, এই জঘন্য কাজের বিরুদ্ধে আমি প্রথমেই প্রতিবাদ জানাই। বিস্তারিত আলোচনায় যাব না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা অন্তত বার্তাটা পৌঁছে গেছে যে পুলিশের একটা বড় অংশ হয় চাপে, নয় ভয়ে, নয় ভক্তিতে, নয় অন্য কারণে আজকে যে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনে পরিণত হয়েছে তার ভিডিও ফুটেজ আমরা কইনোর কথা বলো না, তোমার কথা শুনে একটা কথা বলিনি। শোনো, আপনি তো আলোচনা অন্য জায়গায় করছেন বলে বলছি, ব্যবহার করে গণসংগঠন বানাচ্ছ। যে রাজ্যে হাসখালি থেকে বাস্তুই তৈরি হয়, এই রাজ্যের মানুষকে উত্তর দেওয়ার দায়িত্ব আগামী 24-এ থাকবে। 2 নম্বর হচ্ছে তথ্য বিকৃতিতে এই রাজ্যের সরকার PhD করেছে বলে আমার মনে হয়। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যে রাজ্যে নদীতে যদি আপনি জাল ফেলেন তিমিও উঠে আসতে পারে, একেবারে সরাসরি তিমি উঠে আসতে পারে, এত ধরনের তথ্য বিকৃত করা হয়। 2015 থেকে 2019 হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নাম করে বলা হয়েছিল যে প্রায় কত 1,75,00,000
লক্ষ চাকরি নাকি তৈরি করা হয়েছে। লাস্ট বিজনেস সামিট তৈরি করলে সেটা প্রায় 2 কোটির উপরে পার হয়ে গিয়েছে। এই যে তথ্য বিকৃতি, সেখানে অফিসিয়ালি মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছিল, কি বলা হয়েছিল যে 1,32,000 কোটি টাকা বিনিয়োগ নাকি পশ্চিমবঙ্গে এসছে। পরে কেন্দ্রের সরকারকে রাজ্যের সরকার রিপোর্ট পাঠাচ্ছে যে বিনিয়োগের পরিমাণ হচ্ছে মাত্র 37,000 কোটি টাকা। এই যে তথ্য বিকৃতি করা হয় এবং বিকৃত করে মানুষের কাছে নিয়ে যাওয়া, এটা হচ্ছে মমতা ব্যানার্জির একটা অসুখ। মানুষকে বিভ্রান্ত করবার জন্য বিধানসভার অভ্যন্তরে, বিধানসভার বাইরে বারংবার এই যে স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, সোনালী আজকে যদি তথ্য পরিসংখ্যান নেওয়া হয়, প্রত্যেকটা কলেজে ছাত্র সংখ্যা কমছে, আইটিআইতে ছাত্র সংখ্যা কমছে, 48 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে বাইরে কাজ করতে যাচ্ছে, 6 লাখের বেশি। এই জায়গাটা তো অ্যাড্রেস করেছেন মুখ্যমন্ত্রী, বলেছেন যে রাজ্যের বাইরে যাওয়ার দরকার নেই। তবে আমি এই জায়গায় আসবো শঙ্কর আপনার কাছে আসবো আমি। তবে এই মুহূর্তে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন উত্তরবঙ্গ, আর এই মুহূর্তে আমাদের কাছে আরো একটা খবর আসছে, যেহেতু আগামীকাল উত্তরবঙ্গ অভিযান, শিলিগুড়ি স্টেশনে সেখানে বিজেপি কর্মী সমর্থকদের আটক করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। যে খবর পাচ্ছি আমরা, দেখুন পুলিশ তাদের যে ব্যাগ, সেই ব্যাগ নামিয়ে আনছে। শিলিগুড়ি স্টেশনে বাধা। ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ ভিজুয়াল এই মুহূর্তে রিপাবলিক বাংলায়। বিজেপি কর্মীরা তাদের ট্রেনের টিকিট কাটা ছিল, তারা ট্রেনে উঠতে যান, সেই সময় তাদেরকে আটকানো হয়। আটক একাধিক বিজেপি কর্মী। শিলিগুড়ি স্টেশনে এসে এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। সেখান থেকে তাদেরকে হাত ধরে নামিয়ে আনা হচ্ছে এবং একই সঙ্গে তাদের যে ব্যাগ, লাগেজ, সেগুলো সমেত তাদেরকে নামিয়ে আনা হচ্ছে শিলিগুড়ি স্টেশন থেকে। ফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন তারা কলকাতার সঙ্গে বারবার করে। বিজেপি কর্মীদের ট্রেনে উঠতে বাধা, শিলিগুড়ি স্টেশনে আটক একাধিক বিজেপি কর্মী। কিছুক্ষণ আগে শঙ্করবাবু আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গা থেকে, আপনি যেহেতু উত্তরবঙ্গ থেকে আছেন সেহেতু উত্তরবঙ্গ থেকে এই নিয়ে পরপর খবর একটার পর একটা আসছে। শঙ্কর ঘোষ, এক্ষেত্রে তো টিকিট তো কাটা ছিল, সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে সেই জায়গা থেকে এইভাবে কি আইডেন্টিফাই করা হচ্ছে, মানে মানুষ বুঝছেন কি করে, পুলিশ বুঝছে কি করে যে কারা মিছিলে যোগদান করতে আসছে, কারা কি কারণে আসছে। আমি আবার বলছি, নবান্ন অভিযান সমস্ত নিপীড়িত মানুষের মিছিল। আজকে বিজেপির কর্মী, সমর্থক, কার্যকর্তা যেই হোক না কেন, অধিকার আছে নাকি পুলিশের টিকিট চেক করা? লজ্জা হওয়া উচিত এই রাজ্যের সরকারের, যে যারা এই ধরনের কাজ করে। পুলিশ, আমি খালি দাঁড়িয়েছি, একবার শুনে নেবো কি বলছেন শুনবো একবার। কখন আছে আমাদেরকে চটি চাটা, এদের প্রমোশন অফিসে দেখাবো, প্রমোশন কিভাবে করতে হয় এদের। সুন্দরবন যাবে, সব সুন্দরবন। আমাদের দেখুন কোমর ধরতে, দেখুন ক্রিমিনাল। কোথায় যাচ্ছিলেন? কেন আটকালো? আরে তৃণমূলের চামচা পুলিশ, চামচা চটি চাটতে ব্যস্ত, বলো ভারত মাতাকে। এক সেকেন্ড, পুলিশ কেন গ্রেপ্তার করছে? পুলিশ, আমি খালি দাঁড়িয়েছি ইনকোয়ারি করার জন্য যে ট্রেন কখন আছে। আমাদেরকে চটি চাটা, এদের প্রমোশন। এনকোয়ারি করার জন্য দাঁড়িয়েছিলেন এবং সেই জায়গা থেকে আমরাও দেখলাম, কিছুক্ষণ আগে একই প্রশ্ন করছিলাম যে যারা এখানে আসছেন তারা আগে থেকে ট্রেনের টিকিট কাটা ছিল এবং সেখানে ট্রেন কখন আসছে এনকোয়ারি করার সময় পুলিশ মানে এভাবে আইডেন্টিফাই করছে, অর্থাৎ পুলিশ তাহলে কোথাও খুঁজছে যে কারা কারা রয়েছে, কারা কারা আসছে। শঙ্করবাবু, আরে পুলিশের কাজ কি? তৃণমূলের অপরাধী নেতাদেরকে সুরক্ষা দেওয়া। শিলিগুড়ি স্টেশনের এই ছবি আমি এর পাশাপাশি আমি এই নিয়ে অবশ্যই কোহিনুর এখানে রয়েছেন, কোহিনুর থেকেও একটু প্রতিক্রিয়া নেব যে কোহিনুর পুলিশের ভূমিকা, মানে মিছিল শুরুই পারমিশন পেলো কি পেলো না, শুরু হলো কি হলো না, কোথায় সুদূর উত্তরবঙ্গ থেকে তারা ট্রেনে চাপতে যাচ্ছেন, ট্রেনেই চাপানো হলো না, সেখান থেকে বেরিয়ে বলা হচ্ছে আমরা দেখলামও কোমর ধরে, তারা নিজেরাও বলছেন যে আমরা আসামি নাকি এভাবে কোমর ধরে নিয়ে যাচ্ছেন কেন, তাদেরকে টেনে নামিয়ে, টেনে হিচড়ে নামিয়ে, লাগেজ নামিয়ে তাদেরকে ভ্যানে তুলে দেওয়া হলো। মানে এটা কি আদৌ মানে এরকম কি হয়ে থাকে? মানে মিছিলে যাওয়ার ক্ষেত্রে বিজেপির মিছিলে প্রচুর লোক আসার কথা, মানুষ স্বাভাবিক, বিজেপি দ্বিতীয় বৃহত্তম দল এই রাজ্যে, একজন দুজনকে গ্রেফতার করেছে। আমার ধারণা এটা মিছিলে যাওয়ার জন্য নয়, দুজনকে অন্য কোনো কারণে বোধহয় গ্রেফতার করেছে।
যদি পুলিশ আটকাতো তো পুলিশ তো মাস বেসিসে আটকাতো। বিজেপির তো কালকে কোটি কোটি লোক মিছিলে আসছে, কোটি লোকের মধ্যে দুজনকেই আটকালো কেন? সবাইকে কি সেভাবে ভ্যানে তোলা না, না, যেতে পারবে আমি জানি না। যদি যদিও পুলিশকে আটকাতো, ধরুন আমি যদি পুলিশ প্ল্যান যে হাজার হাজার লাখ লাখ লোক বিজেপি আটকাবে, এরকম দুজনকে পিক করে আটকানোর কি যুক্তি? 4 জন পুলিশ মিলে। আচ্ছা, এর পাশাপাশি বাঁকুড়ার ছবিটা আসছে, এবার বাঁকুড়ার ছবিও দেখিয়ে দিই, কারণ নিঃসন্দেহে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে। এই মুহূর্তে বাঁকুড়ার ছবি দেখাবার চেষ্টা করবো। গভর্নমেন্টের জায়গায় রেলের জায়গায় ওটা গভর্নমেন্টের জায়গায় কোথায় রেলের জায়গায় ওটা রেলের জায়গায় ওটা আবারও আপনাকে জিজ্ঞাসা করি, শিলিগুড়ির পর বাঁকুড়ার ছবি দেখছি আমরা, এবং কোহিনুর আশা করি এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একজন বা দুজন নয়, এই গ্রুপটাকে আটকে বাধা দেওয়া হয়েছে। পুলিশ কথা বলছে তো, সুন্দর দুজন কথা বলছে, এরকম হওয়া উচিত গণতন্ত্রে। কিছু নিশ্চয়ই কথা বলছে, বুঝতে পারছি। কথা হচ্ছে পুলিশের কাজ তো মূলত তৃণমূলের যারা চোর নেতা তাদেরকে সুরক্ষা দেওয়া, এবং এই চোরেদের রাজত্বে স্বাভাবিকভাবেই পুলিশ আজকে নিশ্চিতভাবে উপরতলার নির্দেশে আমরা দেখেছি যে একেবারে কামাখ্যাগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে প্রত্যেকটি স্টেশন, নাগরাকাটা, কালচিনি, প্রত্যেকটি জায়গায় শিলিগুড়ি আসা অবধি এই চিত্র হচ্ছে প্রত্যেকটি স্টেশনে। আজকে আমি চাইবো যে রিপাবলিক বাংলায় যদি সম্ভব হয় দেখানো হোক কীভাবে পুলিশ ব্যারিকেড করেছে স্টেশনে ঢোকার মুখে, পুলিশ পার্সোনালরা স্টেশনের ভেতরে, যেটা তাদের এখতিয়ারের ভুক্ত কাজ নয়, সেখান থেকে বের করে নিয়ে এসছে বিজেপির কর্মী সমর্থকদের। এইটা হচ্ছে ভয়ের লক্ষণ, এবং তৃণমূল কংগ্রেসের এটা জেনে রাখা উচিত যে প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। গণতন্ত্রে একসময় 2011 সালে মমতা ব্যানার্জি সততার কথা বলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষার কথা বলে ক্ষমতায় এসেছিলেন। আজকে সেই মুখ্যমন্ত্রী তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে চোরের দায় অভিযুক্ত এই পরিবার। ফলে স্বাভাবিকভাবেই গণতন্ত্রে এই যে উল্টো পুরাণের রাস্তায় চলে গিয়েছে মমতা ব্যানার্জি, তার পরিবার একটা পরিবার কেন্দ্রিক দল, তাদের এটা জেনে রাখা উচিত যে ক্ষমতার দর্বে এই ধরনের কাজ নিশ্চিতভাবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। দেবাশিস ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। দেবাশিসের কাছে একটা প্রশ্ন নিয়ে যাওয়া ভেবেছিলাম, কিন্তু এখন অন্য প্রশ্ন কোথাও নিয়ে যেতে হবে, কারণ জায়গায় জায়গায় এই ছবি আসতে শুরু করেছে। উত্তর দিনাজপুরের ছবি দেখুন, ট্রেনের বাইরে উত্তর দিনাজপুরে বিজেপিকে বাধা, সেখানেও ট্রেনে উঠতে বাধা বিজেপি কর্মী সমর্থকদের। ঠিক করছে বিজেপি কর্মী সমর্থক প্ল্যাটফর্মে, সেখানে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় এবং সেখান থেকে একটা বড় অংশকে আটক করে প্ল্যাটফর্মের বাইরে নিয়ে আসার অভিযোগ সামনে আসছে। শিলিগুড়ি, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, জায়গায় জায়গায় এই ছবি সামনে আসছে। হয়তো সময় যত বাড়বে, রাত যত বাড়বে, হয়তো আরও বেশি অভিযোগগুলো সামনে আসবে। একদিকে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, অন্যদিকে রয়েছেন ইন্দ্রনীল খাঁ। ইন্দ্রনীলের কাছে যাবো, তবে তার আগে দেবাশিস দা আপনার কাছে আসি। একদিকে আমরা বলছিলাম যে সমন্বয়ের অভাব নিয়ে কথা বলছিলাম, তার মধ্যে রাজনৈতিক তরজা রয়েছে, আর এর মধ্যেই নতুন নবতম ছবি যেগুলো সংযোজিত হলো, যেগুলো দেখাতে বাধ্য হলাম কোথাও কারণ জায়গায় জায়গায় যে পরিমাণ ছবি চলছে, আমি জানি না যে তাহলে কি কোথাও সরকারের ফোকাস কি কোথাও বারবার শিফট হচ্ছে, মানে বিরোধীদের আটকাবো নাকি দুর্নীতি থেকে বাঁচবো, নাকি একটা স্বচ্ছ ভাবমূর্তি সামনে রাখার চেষ্টা করব? বারবার কি কোথাও মনে হচ্ছে যে বিরোধী শাসক দল কোথাও তাদের ফোকাস রাখার ক্ষেত্রে সত্যি ঘেঁটে যাচ্ছে কোথাও? ঠিক কোনটাতে ফোকাস করা উচিত বোঝা দুষ্কর। একদিকে সমন্বয় হবে, অন্যদিকে বিরোধীদের আটকানোর প্রবল প্রচেষ্টা। দেখুন, একটা গণতান্ত্রিক দেশে বা গণতান্ত্রিক রাজ্যে প্রত্যেকটা বিরোধী দলের অধিকার আছে বিভিন্ন রকম রাজনৈতিক আন্দোলন করার, এবং যদি সেটাকে এইভাবে আটকানোর প্রচেষ্টা হয়, সেটা গণতন্ত্রের জন্য খুব খারাপ দিক। এবং এটা আমার খুব খারাপ লাগছে এই জায়গায় যে বিজেপি যে কোনো কারণে ওকে একটা রাজনৈতিক আন্দোলন করতে চাইছে। সাধারণ মানুষের কাছে তো সেই আন্দোলনটা মানুষকে দেখতে হবে, বুঝতে হবে। তো সেটাকে পুলিশ দিয়ে বা প্রশাসন দিয়ে আটকানোটা কিন্তু
পুরোটাই অগণতান্ত্রিক যদি এটা আটকানোর প্রচেষ্টা হয়ে থাকে। আমার আরো খারাপ লাগা যেটা হচ্ছে, আমি এর আগেও বহুবার আপনাদের এখানে বলেছি যে এই যে পুলিশ এবং প্রশাসন তারা কিন্তু কোনো একটা জায়গায় একটা দরদাসে পরিণত হচ্ছে। আমরা এই রিসেন্টলি অনেক আমি আসছি দেবাশিস আপনার কাছে আসছি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, একাধিক খবরের ঘনঘটা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, মেনকা গম্ভীর এই মুহূর্তে ইডির দপ্তর থেকে বেরিয়ে এলেন। আজকে দীর্ঘক্ষণ 6 ঘন্টার উপর সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ইডির দপ্তরে এবং সেখান থেকে এই মুহূর্তে বেরিয়ে এলেন মেনকা গম্ভীর। সরাসরি লাইভ ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলায়। প্রায় 7 ঘন্টা পর বেরোলেন মেনকা। একদিকে নিয়োগ দুর্নীতি, অন্যদিকে বিজেপির মিছিল, তার পাশাপাশি কয়লা পাচার কাণ্ড, দুর্নীতি তদন্তে কোমর বেঁধে নেমেছে যেখানে সিবিআই, ইডি। সেই তদন্তেই এবার ইডির স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীর। আজ সকালে 12:30টার সময় পৌঁছে যান মেনকা এবং প্রায় 7.5 ঘন্টা একটানা ইডির অফিসে ছিলেন তিনি। এই মুহূর্তে বেরোলেন ইডির অফিস থেকে মেনকা। সল্টলেকে ইডির দপ্তরে আসেন মেনকা আজ 12:40 নাগাদ। তার আইনজীবীর সঙ্গে ছিলেন। যদিও মেনকার এই হাজিরা নিয়েও বিভ্রাট তৈরি হয়, কারণ গতকাল যে নোটিশ বা চিঠি গিয়েছিল ইডির তরফ থেকে সেখানে লেখা ছিল 12:30 AM। তো এই AM এর কারণে রাত 12টাতেই পৌঁছে যান মেনকা গম্ভীর এবং সেখানে দেখেন যে শুনশান ইডির অফিস, কেউ নেই, দরজা বন্ধ। তিনি ফিরে আসেন এবং আজকে তারপর আবার সেই ভুল সংশোধন করে নতুন চিঠি যায় এবং সেখানে লেখা থাকে 12:30 PM। সেই মোতাবেক আজ কিছুক্ষণ আগে, আজ বেলায় পৌঁছন সেখানে মেনকা গম্ভীর। অর্ণব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অর্ণব মজুমদার। অর্ণব, এই মুহূর্তে কি আপডেট জানতে পারা যাচ্ছে, কি কি তথ্য উঠে আসছে? একবারই দেখো যে 7 ঘন্টা জেরার পর কিন্তু ইডির দপ্তর থেকে বেরিয়ে গেলেন মেনকা গম্ভীর। সামনের রাস্তা দিয়ে তিনি বেরোননি, কার্যত লুকিয়ে পিছনের রাস্তা দিয়ে কিন্তু তিনি বেরোন। এবং তার সাথে আমরা যখন কথা বলতে যাই তখন কিন্তু বিধাননগর কমিশনারেটের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু কথা বলতে দেননি, কার্যত কিন্তু তারা গার্ড করে নিয়ে বের করে দেন। এবং এখানেই প্রশ্ন হচ্ছে, মেনকা গম্ভীর তিনি কোনো সিকিউরিটি পান না, তার কোনো সিকিউরিটি প্রোটোকল নেই, তা সত্ত্বেও কেন বিধাননগর কমিশনারেটের তরফ থেকে আজকে এতটা তৎপরতা নেওয়া হলো? এখনো পর্যন্ত বিধাননগর কমিশনারেটের যে বাহিনী, সেই বাহিনী কিন্তু সিজিওতে রয়েছে। এবং যেটা ইডি সূত্রে খবর যে এই যে মেনকা গম্ভীর, তার যে লন্ডনের অ্যাকাউন্ট রয়েছে সেই নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমরা দেখলাম যে 6টা নাগাদ যারা সিবিআই এর 2জন আধিকারিক যারা দিল্লি থেকে এসেছিলেন, উচ্চপদস্থ আধিকারিক, স্পেশাল ডিরেক্টর পদমর্যাদার, তারা কিন্তু বেরিয়ে যান। কিন্তু বাকি আধিকারিকরা কিন্তু এখনো সিজিও কমপ্লেক্সের ভিতরেই রয়েছেন। তারা কিন্তু আলোচনা করছেন মেনকা গম্ভীর যে বয়ান দিয়েছেন সেই বয়ানের বিষয় এবং সেই বয়ান তাদেরকে কতটা স্যাটিসফাইড করতে পারলো সেটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ তিনি কি আদৌ সমস্ত তথ্য দিলেন সেটা কিন্তু হয়তো আর কিছুক্ষণ বাদেই জানা যাবে। তার কারণ তার বয়ানের সাথে ইডির প্রাপ্ত তথ্য সেগুলোকে কিন্তু মিলিয়ে দেখা হবে এবং মিলিয়ে দেখার পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে ফের মেনকা গম্ভীরকে ডাকা হবে কিনা। স্বর্ণালী, একদমই তাই, জায়গা থেকে নজর রাখবো। তোমার কাছে আবারও আসছি। আমাদের আলোচনাও চলছে, যদি বারবার করে আলোচনার গতি কোথাও পরিবর্তিত হচ্ছে, কারণ এই মুহূর্তে একটার পর একটা যে খবরগুলো আসছে সেখান থেকে বেরোনোর উপায় নেমে একবার আসবো সবার কাছে। কোহিনুর রয়েছেন এখানে, ফিরদৌস রয়েছেন এবং একই সঙ্গে দেবাশিস ঘোষ এবং শঙ্কর ঘোষও রয়েছেন। আমি এক এক করে আসি। কোহিনুর, একদিকে তো মেনকা গম্ভীরের ঘটনা বারবারই করে সামনে কোথাও আসছে, কয়লা কাণ্ডে একটার পর একটা তথ্য সামনে আসছে এবং এখনো পর্যন্ত যে জায়গায় রয়েছে দাঁড়িয়ে মেনকা গম্ভীরকে আজকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, ইডি অফিস থেকে বেরোলেন। এবার কি মনে হচ্ছে তাহলে যে সত্যি সত্যি ইডি সিবিআই তদন্ত নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন আপনারা, তাহলে কোথাও অন্তত এই দুর্নীতির ক্ষেত্রে একটা শেষ চেষ্টা করতে চাইছে সিবিআই? চেষ্টা এ তো চলছে, এ তো পলিটিক্যাল গিমিক। ডাকবে 7 ঘন্টা, রাখবে আবার ছেড়ে দেবে, 7 ঘন্টা ডাকবে আবার ছেড়ে দেবে, এ তো চলছে। মেটেরিয়াল ইডি সিবিআইয়ের কাছে কিছুই নেই। যদি মেটেরিয়াল থাকতো তাহলে অনেকদিন আগে অনেক কিছু হতে পারতো। 8 বছর ধরে সারদা ইনকোয়ারি মামলা চলছে, আজ পর্যন্ত কিছু বেরোয়নি। জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং সেই জায়গা থেকেই যে অস্বস্তিগুলো রয়েছে, কয়লা, গরু, চাকরি, সেই জন্যই কি বিরোধীদের ক্ষেত্রে খুব আক্রমণাত্মক সরকার? বিরোধীদের 1 ইঞ্চি জমি ছাড়বে না, বিরোধীরা কেউ আসতে পারবে না, কোথাও মিছিল করতে পারবে না, পা রাখতে পারবে না প্ল্যাটফর্মে। কে বললো পা রাখতে পারবে না? দাদাগিরি নয়, বিজেপি না, একদমই দাদাগিরি না। দেখুন, একটা রাজনৈতিক দল যার নির্বাচনে রেজাল্টের পর 77 নিয়ে শুরু করেছিল, তারপর তাদের এত ভালো পারফরমেন্স যে গত 1 বছরে এখন শঙ্করবাবু বিধায়ক, তার কজন বিধায়ক সহযোগী তার দল করে আর তার দল করেন না, কতজন সাংসদ তার দলে আছে, কতজন দল তার দলে নেই,
কর্পোরেশনের কাউন্সিলর, পৌরসভা, পঞ্চায়েত ছেড়ে দিলাম। ফেরদৌস কি বলবেন? সেই দলে আছে কি নেই সেটা সম্পূর্ণ বলতে পারবেন না এখন হলফ করে। কয়লা গরু চাকরি, একাধিক দুর্নীতি, এবং সেই জন্যই কি বিরোধীদের জন্য একদম এরকম অনড় অবস্থান সরকারের? আগে যে ছবিগুলো দেখালাম পরপর, যদি আরো ছবি ঢুকছে। আমি প্রথমেই বলে রাখি যে কোনো প্রকার গণতান্ত্রিক আন্দোলনের উপর সেটাকে দমিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সেটা সরকারের জন্য কখনোই শুভ হয় না। চাপের একটা নিয়ম আছে, যত আপনি নিম্নমুখী চাপ তৈরি করবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে। মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ যত বেশি তৈরি হবে, সরকারের উপর চাপ তত বাড়বে। এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে অবস্থান নিয়েছেন তাতে তার উপর চাপ বাড়বে, বই কমবে না। দেখুন, ইডি সিবিআই ডাকছে, কিসের উপর ডাকছে? যে চাকরি চুরির ক্ষেত্রে আদালতে একটার পর একটা নির্দেশ হয়েছে। 10টি মামলায় সিবিআই নির্দেশ দিয়েছে আদালত, এবং 5টি এফআইআর দায়ের হয়েছে, এবং সেই চাকরি চুরির মামলায় একটার পর একটা গ্রেপ্তার হয়েছে, এবং মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে নোটের বান্ডিল রয়েছে। একটা অস্বস্তি এই জায়গা থেকে শঙ্করবাবুর কাছে আসবে, তো তার আগে ইন্দ্রনীল খাঁ আমাদের সঙ্গে রয়েছেন, কারণ জায়গায় জায়গায় যেভাবে কোথাও বাধা সৃষ্টি হয়েছে, ইন্দ্রনীল রয়েছেন। ইন্দ্রনীল, বিভিন্ন জায়গাতে কর্মী সমর্থকেরা আটকে রয়েছেন। স্টুডিওতে আমার সঙ্গে শঙ্কর ঘোষ রয়েছেন, তিনিও একই কথা বলছেন। উত্তরবঙ্গে জায়গায় জায়গায় আটকানো হয়েছে, প্ল্যাটফর্ম থেকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে। কি পরিস্থিতি এই মুহূর্তে? কি মনে হচ্ছে আগামীকাল আদৌ মিছিলটা করা যাবে? ইন্দ্রনীল, দেখুন একটি পরিবারতান্ত্রিক দলের মালকিন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছ থেকে আমরা কি করে গণতান্ত্রিক শিষ্টাচার আমরা এক্সপেক্ট করব? সুতরাং তিনি যে আমাদেরকে মিছিল করার জন্য ভীষণ গোলাপ ফুল নিয়ে আসবেন, এটা তো আমরা এক্সপেক্ট করতে পারি না। তার জন্য বিজেপি, ভারতীয় জনতা পার্টির আমাদের যুব নারী শক্তি সবাই মিলে প্রস্তুত আছে, এবং আমাদের তার এত কিছু বাধা বিপত্তি সত্ত্বেও কালকে কলকাতা হাওড়ার রাজপথে লক্ষ লক্ষ ভারতীয় জনতা পার্টির সমর্থক কিন্তু আপনারা দেখতে পারবেন। কারণ প্রত্যেকের কিন্তু এই লড়াই শুধুমাত্র একটি রাজনৈতিক লড়াই নয়, এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এই লড়াই চাকরি চুরির বিরুদ্ধে লড়াই, এই লড়াই কয়লা চোরদের বিরুদ্ধে লড়াই, এই লড়াই যত দুর্নীতিবাজ তৃণমূলের। কিন্তু কি করে এখন যে অবস্থা দেখছি আমরা, একদিকে বৃষ্টি অন্যদিকে বাধা, একদম শেষ করবো শঙ্কর ঘোষ রয়েছে স্টুডিওতে। শঙ্করবাবু, কি মনে হচ্ছে আদৌ কি সম্ভব মিছিলটা? ইতিমধ্যে তো বলে দেওয়া হয়েছে যে মিছিল একদম ইল্লিগাল, কোথাও আটকানো হবেই, বা যে ছবি দেখছি শুরু থেকে, কি মনে হয়? পারলে তো অনেক চ্যানেলকেও বেআইনি ঘোষণা করে দিতে পারে, সেটা বিষয় নয়। প্রথম কথা হচ্ছে এই মিছিল শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির নিজস্ব মিছিল নয়, এটা জনগণের মিছিল। আমি বারবার করে বলছিলাম, কোহিনুর বলবার সময় বলছিল, কোহিনুরকে শুধু তথ্য আকারে আমি দিয়ে রাখি যে রাষ্ট্রপতি নির্বাচনে এই পশ্চিমবঙ্গ বিধানসভায় ওনার কোন বিধায়ক তাই তিনি দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়ে এসেছিলেন সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করুন। দ্বিতীয়ত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এমন দৈন্যদশা, ওই যে বিশ্বজিৎ দাসকে বনগায় গিয়ে আপনাদের জেলার সভাপতি করতে হয়েছে, লজ্জা হওয়া উচিত যে এই ধরনের আগামীকাল বিরোধীরাও নাচুর, এবং সরকার পক্ষে শাসক দল পুলিশও কিন্তু রণংদেহী মূর্তিতে থাকবে। রণংদেহী মূর্তিতে একদিকে নিঃসন্দেহে মানেকা গম্ভীরের খবরে আমরা নিঃসন্দেহে নজর রাখবো, কিন্তু আগামীকাল যে নবান্ন অভিযান রয়েছে এই নিয়ে চলবে আমাদের পরবর্তী আলোচনা। একটু পরেই সেই আলোচনা শুরু হবে। তবে আপাতত এই যে ছবি আমরা দেখছি সেখানে নিঃসন্দেহে বিমানবন্দর একদিকে ইডি নোটিশ পাওয়ার পর কাল রাত্রেই পৌঁছে যান মেনকা গম্ভীর। তিনি এর আগে দেশ ছাড়তেও তার বাইরে থাইল্যান্ডে যাওয়ারও কথা ছিল, সেখান থেকে তাকে ফিরিয়ে আনা হয়। তিনি অভিবাসন দপ্তরে সেখানে গিয়ে আটকে যান। তারপর ইডি দপ্তরে মেনকার হাজিরার ছবিও দেখতে পাচ্ছেন, এবং এই মুহূর্তে ইডি অফিস থেকে বেরোলেন মেনকা গম্ভীর। একদিকে নিয়োগ দুর্নীতি, অন্যদিকে কয়লা পাচার কাণ্ড, দুর্নীতির তদন্তে কোমর বেঁধে নেমেছে সিবিআই, ইডি। আর ইডি অফিসে বারবার করে যেখানে ইডি দপ্তরে মেনকার হাজিরের আগে আমরা দেখেছিলাম, এবং এই মুহূর্তে অর্ণব মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। আমি আবারও তাহলে যোগাযোগ করার চেষ্টা করছি অর্ণব মজুমদারের সঙ্গে, কারণ গতকালই পৌঁছে যান রাত্রিবেলা মেনকা গম্ভীর। ইডি তাকে ডাকে, এবং যে চিঠি দেওয়া হয় সেই চিঠিতে ছিল 12:30 12:30 AM লেখা ছিল সেই চিঠিতে, এবং সেই মোতাবেক কিন্তু রাত্রিবেলায় পৌঁছে যান মেনকা গম্ভীর।
এবং সেখানে গিয়ে তিনি দেখেন যে সেই সময় সম্পূর্ণ শুনশান রয়েছে ইডি দপ্তর। এবং তারপর তিনি ফিরে আসেন আজকে সকালে ইডির তরফ থেকে সেই ভুল সংশোধন করে আরও একবার তাকে চিঠি পাঠানো হয় এবং সেখানে লেখা থাকে 12:30 PM। তারপর তাকে আবার আজকে দেখা যায় তিনি আইনজীবী নিয়েই পৌঁছে যান ইডির দপ্তরে। রবিবারই তাকে সমন পাঠায় ইডি। সমনের সময় নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, AM-PM এর মধ্যে জটিলতা তৈরি হয় এবং 12টা AM লেখা থাকায় মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে আইনজীবীকে নিয়ে পৌঁছেছিলেন মেনকা। কাউকে না পেয়ে তিনি ফিরে আসেন। যে প্রশ্নগুলো বারবার করে উঠছে যে কেন কয়লা পাচার কাণ্ডে ইডির স্ক্যানারে শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের শালিকা অভিষেক ব্যানার্জির শালিকা মেনকা গম্ভীর কেন ইডি কয়লা পাচার কাণ্ডে ইডির স্ক্যানারে রয়েছে? ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তা হচ্ছে বিদেশে গিয়েছে কয়লা পাচারের টাকা, বিদেশের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে মেনকা গম্ভীরের, থাইল্যান্ডে অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংককের একাধিক জায়গায় অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছে, মেনকার অ্যাকাউন্টেও নাকি সেই টাকা গিয়েছে এমনটাই সন্দেহ তদন্তকারীদের। সেটা খতিয়ে দেখা হচ্ছে যে সেই টাকা আদৌ মেনকার অ্যাকাউন্টে গিয়েছে না যায়নি। যদিও মেনকাকে তলব আসলে অভিষেককে টার্গেট এমনটাই মনে করছে রাজ্যের শাসক দল। অবশ্যই খবরে থাকবে, আপডেটগুলো নিয়ে ফিরবো। সময় একটা বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। সোজাসুজি স্বর্ণালী আজ এই পর্যন্ত। একটু পরে দেখুন জব চায় বাংলা আজ ময়ূখের সঙ্গে। নমস্কার।